তো সালারজাং মিউজিয়াম দেখে যাচ্ছিলাম রামোজি ফিল্ম সিটি। তো গাড়ি বুকও হয়ে গেছিলো, গাড়ি প্রায় 40 মিনিট মতন এগিয়েও গেছিলো। তো হঠাৎ করে গুগল খুলে দেখলাম যে ওখানে ট্রিপ শুরু হয় সকাল 9টায়, আর ওটা সারাদিনের ট্রিপ, 1400 টাকা করে টিকিট। তো সকাল 9টায় না গেলে রামোজি ফিল্ম সিটি ঘোরা যাবে না। তো তারপর একজনকে ফোন করা হলো রামোজি ফিল্ম সিটির, তো তিনিও সেটাই বললেন। ফলে তো আর রামোজি ফিল্ম সিটি গিয়ে তো লাভ নেই, এখন অলরেডি বিকেল 4টে বাজে। তো ওখান থেকে গাড়ি ঘুরিয়ে নিয়ে এখন আমরা যাচ্ছি গোলকুন্ডা ফোর্ট দেখতে। তো গোলকুন্ডা ফোর্ট শহরের মধ্যেই, কাছাকাছি ওই 6-7 কিলোমিটার আমরা যেখানে ছিলাম। তো গোলকুন্ডা ফোর্টটা দেখতে পারবো আজকে, তো সেটাই। তারপরে আমরা গোলকুন্ডা ফোর্টেই যাচ্ছি। সুপ্রভাত বন্ধুরা, আমি মৈত্রেয়ী, আর আপনারা দেখছেন আমার চ্যানেল এক্সপ্লোর উইথ মৈত্রেয়ী। এখন আমি আছি হায়দ্রাবাদে, আর হায়দ্রাবাদের বিভিন্ন জায়গা ঘুরে দেখছি ও তার ভিডিও করে আপনাদের সামনে তুলে ধরছি। আপনাদের যদি এই সমস্ত মিউজিয়াম, প্রাচীন ঐতিহ্যবাহী মসজিদ, মন্দির ও আরও নানান রকম ঐতিহাসিক স্থল এগুলো ভালো লাগে, তো প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন, আর সঙ্গে লাইক কমেন্ট অবশ্যই চাই। তো এখন আমরা আছি সালারজাং মিউজিয়ামে। এই মিউজিয়ামে ছবি ঘরে এখন আমরা আছি। বিভিন্ন রকম তৈলচিত্র, কোলাজ, চারকোল চিত্র এবং বিভিন্ন রকম রাজাদের ছবির কালেকশন আমরা দেখছি, এবং এটা দেখে আমরা চলে যাব আমাদের এর পরবর্তী গন্তব্যে, অর্থাৎ গোলকুন্ডা দেখতে। গোলকুন্ডা হায়দ্রাবাদের থেকে 7 কিলোমিটার দূরে অবস্থিত, এবং এটি মূলত বিজাপুর রাজবংশের ইতিহাস এখানে রয়েছে। এটি বর্তমানে একটি ভগ্নপ্রায় দুর্গ। বিজয়নগর সাম্রাজ্যের সঙ্গে গোলকুন্ডার যে বিরোধ এবং যে যুদ্ধ, সেই যুদ্ধ সম্পর্কে সকলেই অবগত আছেন, এবং গোলকুন্ডায় যে ইসলাম রাজত্ব করত, সেই ইসলাম রাজারা যে খুব শক্তিশালী ছিল, এটাও আপনারা সকলেই প্রায় জানেন। তো এই পরন্ত বিকেলে আমরা এখন ঘুরে দেখব গোলকুন্ডা দুর্গ। এবং আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি হায়দ্রাবাদের, সেটা কিন্তু নতুন হায়দ্রাবাদ ছাড়িয়ে ধীরে ধীরে পুরাতন হায়দ্রাবাদের দিকে প্রবেশ করছে, এবং এই জায়গাটা কিন্তু বহু প্রাচীন। প্রায় 1000 বছরের বেশি সময় ধরে এখানে মানুষ বাস করছেন এবং তাদের সংস্কৃতিকে একইভাবে বজায় রেখেছেন। তো আমরা এসে পৌঁছালাম গোলকুন্ডায়। গোলকুন্ডায় ঢোকার পরই অদ্ভুত সুন্দর লাগছিল এই ভগ্নপ্রায় দুর্গ। বিরাট চত্বর জুড়ে দুর্গ, আর টিকিট কাটার টাইম বিকেল 5টা পর্যন্ত। তো আমরা 4:30 নাগাদ এই বিরাট দুর্গের প্রাসাদে এসে উপস্থিত হই, এবং আমরা লাস্ট সময়ে টিকিট কাটার সুযোগ পেয়েছি, কিন্তু সূর্য তখন প্রায় অস্তমিত। 60 টাকা করে পার হেড টিকিট, আর 12 বছরের নিচের বাচ্চাদের কোনো টিকিট নেই। তো এই হলো টিকিট কাউন্টার। দেখতেই পাচ্ছেন প্রায় জনশূন্য, সকলেই দেখে বেরিয়ে যাচ্ছে, আর আমরা সেই সময় প্রবেশ করছি গোলকুন্ডায়। চারপাশের প্রাচীরটা একটু লক্ষ্য করবেন। এই বিরাট দেওয়াল তুলে রাখা হয়েছিল বিদেশি শত্রুদের আক্রমণ এড়ানোর জন্য। এত বড় পাঁচিল টপকে কেউ গোলকুন্ডা দুর্গে প্রবেশ করতে পারত না। দুর্গতে ঢোকার মুখেই বেশ কয়েকটা ছবি তুলে আমরা চলে গেলাম ভেতরের দিকে। বাইরে থেকে সত্যিই ধারণা করতে পারবেন না যে ভেতরে এত বড় একটা বৃহৎ প্রাসাদ রয়েছে। এখন প্রায় ধ্বংসপ্রাপ্ত, প্রায় 1000 বছরের সংস্কৃতি, কিন্তু ভারতবর্ষের আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এটাকে খুব সুন্দরভাবে মেনটেন করেছে। এবং যারা শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের তুঙ্গভদ্রার তীরে উপন্যাসটি পড়েছেন, তারা কিন্তু এই বিজাপুর এবং গোলকুন্ডার রাজত্বের কথা খুব ভালোভাবেই জানেন। আর যদি না পড়ে থাকেন তাহলে একবার একটু পড়ে নেবেন। এত ভালো বাংলা ঐতিহাসিক উপন্যাস আর দ্বিতীয়টা নেই। তো আমরা এই গোলকুন্ডা সাম্রাজ্যের ভেতরে প্রবেশ করেছি,
আর যেহেতু এই উপন্যাসটি আমার পড়া, সেহেতু আমার চোখের সামনে সেই সময়ের সমস্ত চিত্র ফুটে উঠতে লাগলো। সেই সময়ের রাজারা কি ভয়ঙ্কর প্রতাপশালী ছিল এখানকার, এবং এখানকার রাজারা ভীষণ যুদ্ধবাজও ছিল, এবং এই ইসলামী শাসকদের ভয়ে চারপাশের হিন্দু সাম্রাজ্যগুলো তটস্থ হয়ে থাকত, এবং এরা কিন্তু সেই প্রাচীনকালেই বন্দুকের ব্যবহার যেমন জানতো, তেমনি কামানের গোলা ব্যবহার জানতো, এবং বিজাপুরের কামানের গোলা ছিল বিখ্যাত। তো এই যে ছোট 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 বিরাট ঘরগুলো দেখতে পাচ্ছেন, এই ঘরগুলো আসলে অতিথিশালা। সেই সময় বিজাপুর সাম্রাজ্যে যখন অতিথিরা আসতো, তখন এই বিল্ডিংটাতে অতিথিদের থাকতে দেওয়া হতো। আর সামনের যে ভগ্ন প্রায় প্রাসাদটা দেখতে পাচ্ছেন, ওটা ছিল রাজার বাসস্থল। 7টি প্রাচীর বা 7টি প্রাসাদ অতিক্রম করে সর্বোচ্চ ওপরে যেই প্রাসাদটা, ওটাই হলো সুলতানদের থাকার জায়গা ছিল। আর ঢুকতেই এরকম বিরাট লোহার দরজা, লোহার করিডোর পার করে, একটা বিরাট পরিখা পার করে আমাদেরকে প্রবেশ করতে হলো প্রাসাদের অভ্যন্তরে। আর এইখানে একটা মজার জিনিস রয়েছে, সেটা হলো এই যে জায়গাটায় আমি দাঁড়িয়ে আছি, সেই জায়গাটায় দাঁড়িয়ে আপনি যদি কোনো কথা বলেন বা আওয়াজ করেন, তাহলে এই 7-8 কিলোমিটার দীর্ঘ পুরো চত্বরে কিন্তু তার ইকো হবে। এইটা কি টেকনোলজি আমি বুঝলাম না, কিন্তু অদ্ভুত। তারপরে চলে এলাম এদের জেলখানা দেখতে। এই যে প্রাচীরের গায়ে হাত দিয়ে আমি এগোচ্ছি, এটা হলো ওদের জেলখানা। এবং এই জেলখানায় সেই সময় কত যুদ্ধবাজ মানুষ, কত সৈনিক আটকে থাকতো, এবং তারপর তাদেরকে মেরেও ফেলা হতো। তো আমরা জেলখানার অভ্যন্তর দিয়ে যখন হেঁটে আসছি, তখন সূর্য প্রায় অস্তমিত। আর একটা অদ্ভুত কি বলবো, অতিলৌকিক পরিবেশ তৈরি হয়েছিল। একটা সুররিয়ালিস্টিক ভাবনা কাজ করছিল, আর চারপাশের পরিবেশটাও তেমন হয়ে উঠেছিল। তো তারপরে আমরা জেলখানা দেখে এবার চলে গেলাম মূল প্রাসাদের দিকে। এই যে একদম ওপরে, সেখানেই হচ্ছে মূল প্রাসাদ। আর এখানে ভগ্ন একটা মসজিদ দেখতে পাচ্ছেন, যার 2টো দরজা এখনও ঠিকঠাক রয়েছে। এই ভগ্ন মসজিদে কিন্তু দীর্ঘদিন পর্যন্ত নামাজ পাঠ করা হতো। গোলকুন্ডা এই দুর্গ ধ্বংস হয়ে যাওয়ার পরও রিসেন্ট প্রায় এই 50-60 বছর এখানে নামাজ পড়াটা বন্ধ হয়ে গেছে। আর এই পুরো চত্বরটা কিন্তু এদের প্রাসাদের অঙ্গ। বিরাট 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 বড় এই প্রাসাদ, এবং এই প্রাসাদ দেখেই বুঝতে পারা যায় যে সেই সময় বিজাপুর এবং গোলকুন্ডা সাম্রাজ্য কতটাই শক্তিশালী এবং ঐতিহ্যবাহী ছিল, এবং মুঘল শাসকদের সঙ্গে চোখে চোখ রেখে তারা কিন্তু নিজেদের সাম্রাজ্যকে বজায় রেখেছিল। তো আমরা এই ভগ্নপ্রায় প্রাসাদের দেওয়ালে দেওয়ালে ঘুরে ঘুরে সেই ইতিহাসকেই স্মরণ করছিলাম। আর যেহেতু সন্ধে হয়ে আসছিল, একটা অদ্ভুত মোহময় পরিবেশ তৈরি হয়েছিল। একটা আধা ভৌতিক আধা লৌকিক একটা অদ্ভুত পরিবেশ চারপাশে নির্মাণ হয়েছিল। আর এখান থেকে দেখলে বুঝতে পারবেন দুর্গর বেশিরভাগটাই কিন্তু ভেঙে গিয়েছে। তো এবার আমরা যেখানে যাচ্ছি, এই যে সমস্ত মানুষ বসে আছেন, সেটা হচ্ছে লাইট অ্যান্ড শো দেখতে। এখানে কিন্তু একটা সন্ধেবেলা লাইট অ্যান্ড সাউন্ডের শো হয়, যেখানে পুরো বিজাপুর সাম্রাজ্যের ইতিহাস তুলে ধরা হয়। এবং বিজাপুর সাম্রাজ্যের উত্থানের পূর্বে এখানে যে হিন্দু সংস্কৃতি ছিল তার কথা যেমন দেখানো হয়, তারপরে বিজাপুর সাম্রাজ্যের কথা, বিজাপুরের বিভিন্ন আক্রমণ, যুদ্ধ এবং ইংরেজদের সময় পর্যন্ত তাদের যে ইতিহাস, সেই ইতিহাস তুলে ধরা হয়। তো 1 ঘন্টার লাইট অ্যান্ড সাউন্ড শো, 300 টাকা করে টিকিট। কিন্তু এইটা দেখবেনই, মাস্ট রেকমেন্ডেড।
এইটা মিস করলে কিন্তু মানে বিজাপুর গোলকুন্ডা মানে দেখাটাই পুরো মিস হয়ে যাবে। তো যাই হোক, আমরা টিকিট কেটে অপেক্ষা করলাম। যদিও ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, তাই লাইট অ্যান্ড সাউন্ড শোয়ের কিছু কিছু অংশ আমি দেখাতে পারলাম না। কিন্তু এই জায়গাটা কিন্তু দারুণ সুন্দর করে সাজানো, একটা সুন্দর বাগান তৈরি করা, সেই বাগানের মধ্যে বসার জায়গা, আর সেখান থেকে বিজাপুরের প্রাসাদের গায়ে আলো ফেলে, লেজার ফেলে লাইট অ্যান্ড সাউন্ড শোটা দেখানো হচ্ছে। তো সন্ধ্যের আবহে এরকম বসে একটা ইতিহাসের যাত্রা করতে দারুণ লাগলো, এবং মনে হলো যেন এই লাইট অ্যান্ড সাউন্ড শোয়ের মধ্যে দিয়ে আমরা সেই ইতিহাসেই পৌঁছে গেছি। ধন্যবাদ।